হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড এডুকেয়ার। আজকে আমি এসেছি ষষ্ঠ শ্রেণীর আমাদের পৃথিবী অর্থাৎ ভূগোল বইয়ের পড়া নিয়ে। তো চলো দেখো, প্রথম অধ্যায় আছে আকাশ ভরা সূর্য তারা। এই চ্যাপ্টারে আমরা সৌরজগতের যে সমস্ত তারা নক্ষত্র গ্রহ আছে তাদেরকে নিয়ে পড়বো। তো চলো দেখি। আকাশ, প্রথম অধ্যায় আকাশ ভরা সূর্য তারা। তো এই কথাটা থেকে কি মনে হচ্ছে না, আকাশে সূর্য আর তারা ভরে রয়েছে, অর্থাৎ আকাশে যে সূর্য তারা থাকে সেই সম্পর্কে আমরা এই অধ্যায়টাতে পড়ব। ঠিক আছে, দেখো তোমরা নিশ্চয় সন্ধেবেলায় আকাশে কি দেখো? দিনের বেলায় আমরা আকাশে কি দেখতে পাই? সূর্য দেখতে পাই, তাই তো। আর রাত্রিবেলায় তারা, আমরা আকাশে অসংখ্য তারা এবং চাঁদ দেখি। তো সেই যে আকাশে আমরা দিনের বেলায় সূর্য এবং রাত্রিবেলায় চাঁদ আর তারা দেখি, সেই সম্পর্কে এই অধ্যায়টাতে বলা রয়েছে। তাহলে চলো দেখি কি বলছে। দেখো, সন্ধেবেলা খোলা জায়গায় আকাশের দিকে তাকিয়ে দেখো আকাশ ভরা ঝিকিমিকে তারা, যেন একটা কালো চাঁদোয়ার গায়ে ছোট ছোট ফুটো করা আছে, সেগুলো দিয়ে ঝিকিমিকি করছে অসংখ্য আলোর বিন্দু। কি বলছে? একটা কালো চাঁদোয়ার গায়ে যেন অসংখ্য ছোট ছোট ফুটো করা রয়েছে। সেই আকাশটা কাছে অন্ধকারে আমরা যখন আকাশের তারাগুলো দেখি তখন কি মনে হয় একটা কালো জায়গায় ছোট ছোট ফুটো করা রয়েছে, আর সেগুলো দিয়ে ঝিকিমিকি করছে অসংখ্য আলোর বিন্দু। দিনের বেলায় সূর্য আর রাতের আকাশে চাঁদ সহ অসংখ্য আলোক বিন্দু হলো জ্যোতিষ্ক। তাহলে দেখো জ্যোতিষ্ক কি? তাহলে জ্যোতিষ্ক এখানে কি বলছে না, দিনের বেলায় সূর্য আর রাতের আকাশে চাঁদ সহ অসংখ্য আলোক বিন্দুকে আমরা বলছি কি না, জ্যোতিষ্ক। কোটি কোটি জ্যোতিষ্ক অর্থাৎ গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, গ্রহাণুপুঞ্জ, ধূলিকণা, গ্যাস প্রভৃতি রয়েছে অসীম শূন্যস্থানে। এই সমস্ত কিছু নিয়েই হলো কি মহাবিশ্ব। আসলে আমরা ওপরে যেটাকে আমরা আকাশ বলছি সেইটা কিন্তু আকাশ বলে কিছু হয় না, সেটাকে এক কথায় বলা হয় কি অসীম মহাশূন্য। সেটাকে আমরা বলি কি মহাশূন্য। তা সেখানে বিভিন্ন আমরা কি দেখতে পাই? কোটি কোটি জ্যোতিষ্ক রয়েছে। সেখানে আমরা গ্রহ দেখি, উপগ্রহ দেখি, নক্ষত্র, গ্রহাণুপুঞ্জ, ধূলিকণা, গ্যাস প্রভৃতি। এই সব কিছু নিয়েই কি ইউনিভার্স বা মহাবিশ্ব। ইউনিভার্স বা মহাবিশ্ব। এবার দেখো মহাবিশ্ব কি বলছে। মানুষ শুরু থেকেই আশ্চর্য হয়ে মহাবিশ্বের সৃষ্টির কথা ভেবেছে। মানুষ কি ভেবেছে? যে এই মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে সেটা মানুষ শুরু থেকে ভেবে এসেছে। মহাবিশ্বের সৃষ্টি নিয়ে বহু মত দিয়েছে, তাই জন্য বলছে বহু মতভেদ আছে। এরকম এক আধুনিক মত অনুযায়ী মহাবিশ্বের সমস্ত পদার্থ একটা বালির কণার থেকেও ছোট অবস্থায় ছিল। তাহলে বলছে এরকম একজন আধুনিক মত অনুযায়ী কি বলছে, মহাবিশ্বের সমস্ত পদার্থ, মহাবিশ্বের যে সমস্ত পদার্থ রয়েছে সেই সমস্ত পদার্থকে যদি এক জায়গায় করি সেটা কি না, একটা বালির কণার থেকেও ছোট অবস্থায় প্রথমে ছিল। তোমরা বালির কণা দেখেছো, সেই বালির কণার থেকেও ছোট অবস্থায় ছিল। প্রায় 1400 কোটি বছর আগে তার প্রসারণ শুরু হয়। আর 1400 কোটি বছর আগে সেটা কি করতে হয়? প্রসারিত হতে শুরু করে। সেই কণাটা প্রসারিত হতে শুরু করে। প্রচুর তাপ আর অকল্পনীয় শক্তি ছড়িয়ে পড়ে। চারিদিকে কি হয়? প্রচুর তাপ আর শক্তি ছড়িয়ে পড়ে। সেই শক্তিটা যে কি শক্তি সেটা তখন মানুষ জানতো না, যে ওই জন্য বলেছে অকল্পনীয় শক্তি। সেই সঙ্গে প্রচুর ধূলিকণা, গ্যাসের মহাজাগতিক মেঘ সৃষ্টি হয়। কোটি কোটি বছর ধরে এই ধুলোর মেঘ গ্যাস থেকে তৈরি হয় অসংখ্য কি নীহারিকা, ছায়াপথ, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, উল্কা প্রভৃতি। কি বলছে না, কোটি কোটি বছর ধরে এই ধুলোর মেঘ এবং গ্যাস থেকে তৈরি হয় অসংখ্য নীহারিকা, ছায়াপথ। এই যে সমস্ত পদার্থ বললো, মহাবিশ্বের যে সমস্ত পদার্থ একটা বালির কণার থেকেও ছোট অবস্থায় ছিল, সেটার মধ্যে কী কী ছিল? এই যে ধুলোর মেঘ, গ্যাস প্রভৃতিগুলো ছিল। তো এগুলো থেকে প্রসারিত হতে হতে কী হয়? নীহারিকা, ছায়াপথ, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, উল্কা প্রভৃতির সৃষ্টি হয়। মহাবিশ্বের সব কিছুই কি চলমান অবস্থায় আছে এবং ক্রমাগত একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। কি বলছে? মহাবিশ্বের সব কিছুই কি চলমান, কোনো কিছু কিন্তু স্থির নেই, ঠিক আছে, এবং একে অপরের থেকে পাশ কাটিয়ে দূরে চলে যাচ্ছে। সীমাহীন মহাবিশ্ব ঠিক কত দূর বিস্তৃত তাও মানুষের কল্পনার বাইরে। আমরা অর্থাৎ পৃথিবীর মানুষ মহাবিশ্ব সম্বন্ধে খুব সামান্যই জানতে পেরেছি। এবার দেখো নীহারিকা কি না, মহাবিশ্ব সৃষ্টির সময় যে অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ তৈরি হয় তাই হলো কি নীহারিকা। তাহলে মহাবিশ্ব যখন সৃষ্টি হয় তখন কি বললো, যে অসংখ্য যে ধূলিকণা ছিল এবং গ্যাসের মহাজাগতিক মেঘ তৈরি হয় তাই হলো কি না নীহারিকা। এই নীহারিকা থেকেই তারা বা নক্ষত্রের আবার জন্ম হয়।
তাহলে প্রথমে সৃষ্টি হয় কি নীহারিকা, আবার নীহারিকা থেকে হয় কি তারা বা নক্ষত্র, আমরা যে আকাশে তারা দেখি সেইগুলো। মহাবিশ্ব সৃষ্টির প্রায় 10 লক্ষ বছর পর গ্যাসীয় পদার্থগুলো জমাট বাঁধতে শুরু করে। আর মহাবিশ্ব সৃষ্টির আবার কত বছর, প্রায় 10 লক্ষ বছর পর গ্যাসীয় পদার্থগুলো আবার কী বাঁধতে শুরু করে, জমাট বাঁধতে শুরু করে। আর তাদের মধ্যে মধ্যে তৈরি হতে থাকে শূন্যস্থান, অর্থাৎ জমাট বাঁধে যখন তার মধ্যে কিছু ফাঁকা স্থান থেকে যায়। জমাট বাঁধা পদার্থগুলো প্রচণ্ড গতিতে একে অপরের সঙ্গে মিলে প্রকাণ্ড আকারে তখন জ্বলন্ত নক্ষত্রের জন্ম দেয়। অর্থাৎ কি আমরা জানি কি যে একটা পাথরের সাথে পাথরের ধাক্কা লাগলে কি হয়, আগুন জ্বলে ওঠে, তাই না? ঠিক সেই রকমই মহাবিশ্ব ওই পদার্থগুলো, জমাট বাঁধা পদার্থগুলো প্রচণ্ড গতিবেগে যখন একে অপরের সঙ্গে মিলিত হয় তখন একটা জ্বলন্ত নক্ষত্রের জন্ম দেয়। সেখান থেকে একটা কি হয় না, জ্বলন্ত একটা নক্ষত্রের জন্ম দেয়। এই হচ্ছে কি নীহারিকা। এবার দেখো এই বক্সে একটা রয়েছে কি দেখি, এখন আমরা যেমন তারা ভরা রাতের আকাশ পর্যবেক্ষণ করি, হাজার হাজার বছর আগেও মানুষ চাঁদ, সূর্য, তারা, ছায়াপথ, ধূমকেতু, উল্কা পর্যবেক্ষণ করে তাদের সম্পর্কে জানবার চেষ্টা করত। বিজ্ঞানের সবচেয়ে পুরনো এই চর্চাই হলো কি না জ্যোতির্বিজ্ঞান। অর্থাৎ জ্যোতির্বিজ্ঞান কি, যেই আকাশে বা মহাশূন্যে যে চাঁদ, সূর্য, তারা, ছায়াপথ, ধূমকেতু রয়েছে এগুলো সম্পর্কে যে মানে জানার জন্য যে পর্যবেক্ষণ করা হয় সেটাকে আমরা বলছি কি যে জ্যোতির্বিজ্ঞান, বা এইসব সম্পর্কে যে চর্চা করা হয় সেটা হচ্ছে জ্যোতির্বিজ্ঞান। চাঁদ, সূর্য, তারার চলাফেরা দেখে দিক ঠিক করা হতো, কিংবা দিন, মাস, বছর, সময় গণনা সবই হতো আকাশ দেখে। কম্পাস, ঘড়ি, ক্যালেন্ডারের কাজ করতো কেন আকাশ। তাহলে আগেকার দিনে কি ছিল না, ঘড়ি ছিল না, কম্পাস ছিল না, ক্যালেন্ডার ছিল না, তখন কি করতো, এই আকাশের চাঁদ, তারা, সূর্য এইসব দেখেই মানুষ দিন, মাস, বছর, সময় কিন্তু গণনা করতো। কেমন? এরপরে চলো দেখি, এরপরে দেখো ছায়াপথ কি বলছে না, লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে এক একটা ছায়াপথ বা গ্যালাক্সি তৈরি হয়। তাহলে লক্ষ লক্ষ কি নিয়ে, নক্ষত্র নিয়ে এক একটা ছায়াপথ বা গ্যালাক্সি তৈরি হয়। সূর্য, পৃথিবী, অন্যান্য গ্রহ এরকমই আকাশগঙ্গা নামে পরিচিত একটা ছায়াপথে রয়েছে। তাহলে সূর্য, পৃথিবী আর অন্যান্য গ্রহগুলো এরকমই একটা আকাশগঙ্গা নামে পরিচিত একটা ছায়াপথের মধ্যে রয়েছে। তাহলে সূর্য, চাঁদ এবং সূর্য, পৃথিবী এবং অন্যান্য গ্রহগুলো কোন ছায়াপথের মধ্যে রয়েছে, সেই ছায়াপথের নাম কি আকাশগঙ্গা। ছায়াপথগুলো পেঁচানো, ডিম্বাকার ইত্যাদি নানান রকম আকৃতির হয়। প্রায় 10,000 কোটি নক্ষত্র, গ্যাস, ধূলিকণা নিয়ে আকাশগঙ্গা একটি বিরাট পেঁচানো ছায়াপথ। তাহলে এই আকাশগঙ্গাটা কি না, প্রায় 10,000 কোটি নক্ষত্র, গ্যাস, ধূলিকণা নিয়ে একটি বিরাট পেঁচানো ছায়াপথ হচ্ছে এই আকাশগঙ্গা। খালি চোখে রাতের আকাশে যত তারা দেখা যায় সবই কিনা আকাশগঙ্গা ছায়াপথের তারা। ঠিক আছে, আমরা রাতের আকাশে দেখো এরকম তারা দেখতে পাই, অসংখ্য তারা দেখতে পাই, তাই না? চাঁদ, তারা প্রচুর, সেইগুলো কিন্তু এইগুলোই হচ্ছে সবই কি আকাশগঙ্গা ছায়াপথেরই কিন্তু তারা। ঠিক আছে, এগুলো এক একটা বিরাট পেঁচানো ছায়াপথের মধ্যে থাকছে। এবার দেখো বলছি কি না, নক্ষত্র। আকাশ ভরা তারাগুলোর কতই না বিচিত্র, ছোট বড়, নীলচে, হলদে, সাদা, কতগুলো একা, আবার কতগুলো একসঙ্গে ঝাঁক বাঁধা। তাই এই তারা বা নক্ষত্র একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড, যাদের নিজস্ব আলো আর উত্তাপ আছে। তাহলে নক্ষত্র কি বলছেন, আকাশ ভরা তারাগুলো কি বলছে, কত আমরা কি আকাশে দেখি কতগুলো, কোনো জায়গায় একটা তারা রয়েছে, আবার কোনো জায়গায় দেখি অসংখ্য তারা একসাথে ঝাঁকে বেঁধে রয়েছে, তাই না? এই তারাগুলোই কি বলছে, এক একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড, যাদের নিজস্ব আলো আর উত্তাপ আছে। তাহলে এগুলোকে কি বলছে না, নক্ষত্র। তাহলে নক্ষত্রের আমরা একটা বৈশিষ্ট্য কি পেলাম না, এদের নিজস্ব আলো আর উত্তাপ আছে। এবার দেখো তারার রং, কোন তারা কতটা উত্তপ্ত রং দেখে কিন্তু বোঝা যায়। ছোট লাল তারার উষ্ণতা হয় সবথেকে কম, আকাশে এরকম তারার সংখ্যা সবথেকে বেশি, আর মাঝারি হলুদ তারার উষ্ণতা আরেকটু বেশি। তাহলে সবথেকে ছোট লাল যে তারাটা সেটার উষ্ণতা কি হয়, সবথেকে কিন্তু কম হয়, আর এদের সংখ্যা কি হয় সবথেকে বেশি। আর মাঝারি হলুদ তারার উষ্ণতা হবে এই লালের থেকে একটু বেশি, আর বিরাট নীল তারার উষ্ণতা হয় প্রচণ্ড বেশি এবং বেশ উজ্জ্বল। আর প্রকাণ্ড সাদা তারার উষ্ণতা এবং উজ্জ্বলতা দুটোই সবথেকে বেশি। খালি চোখে আমরা এগুলোকেই এই তারাগুলোকেই দেখতে পাই। তাহলে খালি চোখে আমরা যে তারাগুলো দেখতে পাই সেগুলো কি প্রকাণ্ড সাদা, আর এদের উজ্জ্বলতা এবং উষ্ণতা দুটোই কিন্তু সবচেয়ে বেশি থাকে। বুঝতে পারলে তো? তাহলে আমরা আকাশে যে তারাগুলো দেখতে পাই সেগুলো কিন্তু এই রকম। এই বক্সে কি আছে আমরা একটু দেখে নিই। বলছে বাড়ির কাছাকাছি কোনো প্ল্যানেটোরিয়াম গিয়ে দেখে এসো, কৃত্রিমভাবে মহাকাশ, গ্রহ, তারা সব কিছু দেখতে পাবে। এটা হচ্ছে প্ল্যানেটোরিয়াম। তাই তোমরা যদি দেখতে চাও, এটা হচ্ছে কলকাতায় আছে বিড়লা প্ল্যানেটোরিয়াম। এখানে গেলে তোমরা
একদম কৃত্রিম উপায়ে মহাকাশ দেখাবে। সেখানে অসংখ্য তারা, সূর্য, চাঁদ সমস্ত কিছুটা এই প্ল্যানেটোরিয়ামে রয়েছে। পারলে গিয়ে দেখে আসবে। একটা কালো আর্ট পেপারে আঠা লাগিয়ে তার উপর অভ্র ছড়িয়ে বানিয়ে ফেলো নানান রকম ছায়াপথ। অর্থাৎ এইভাবে একটা ছায়াপথ বানাতে বলছে। এবার দেখো বলছে তারারা আছে আলোকবর্ষ দূরে। কি বলছে? তারারা আছে আলোকবর্ষ দূরে, অর্থাৎ তারারা আমাদের থেকে কতটা দূরে রয়েছে সেই দূরত্বটা বোঝাতে কিন্তু আলোকবর্ষ কথাটা ব্যবহার করা হচ্ছে। তারা কোটি কোটি কিলোমিটার দূরে রয়েছে। সূর্যের পরেই আমাদের সব থেকে কাছের তারা প্রক্সিমা সেন্টাউরি, রয়েছে প্রায় 41 লক্ষ কোটি কিলোমিটার দূরে। সে তুলনায় সূর্য কিন্তু আমাদের অনেক কাছাকাছি, মাত্র 15 কোটি কিলোমিটার, তাই না? তাহলে সূর্য থেকে আমাদের দূরত্ব কত? আমরা জানি 15 কোটি কিলোমিটার। কিন্তু সেই তারাটাই যে প্রক্সিমা সেন্টাউরি যে তারাটা, সেটা কিন্তু আরও দূরে, অর্থাৎ 41 লক্ষ কোটি কিলোমিটার দূরে রয়েছে। তাই সূর্যকে বড় আগুনের থালার মতন দেখায়। সূর্যটা যেহেতু এর থেকে অনেকটাই কাছে রয়েছে আমাদের, সেই জন্য সূর্যকে বড় আগুনের থালার মতন দেখায়। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে পৌঁছাতে সময় লাগে প্রায় 8 মিনিট 20 সেকেন্ড। এগুলো তোমাদের কিন্তু খুব শর্ট কোশ্চেন পরীক্ষায় আসবে ভেতর থেকে, তাই প্রত্যেকটা লাইন ভালো করে পড়বে। তাহলে সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে সময় লাগে কত? 8 মিনিট 20 সেকেন্ড। অর্থাৎ বায়ুশূন্য অবস্থায় আলোর গতিবেগ 1 সেকেন্ডে কত কিলোমিটার? প্রায় 3 লক্ষ কিলোমিটার। এই গতিবেগে 1 বছরে আলো যতটা দূরত্ব পার হয় তাই হলো কি না আলোক বর্ষ। তাহলে আলোক বর্ষ কি বললো বুঝতে পারলে? 1 বছরে যতটা দূরত্ব পার করে তাই হলো কি না আলোক বর্ষ। জ্যোতির্বিজ্ঞানীরা মহাবিশ্বের বিভিন্ন নক্ষত্র ছায়াপথের দূরত্ব এই আলোকবর্ষ এককে পরিমাপ করেন। এই এককে প্রক্সিমা সেন্টাউরির দূরত্ব প্রায় পৃথিবী থেকে 4.2 আলোকবর্ষ। তাহলে প্রক্সিমা সেন্টাউরির দূরত্ব পৃথিবী থেকে কত আলোকবর্ষ? যদি আলোকবর্ষ এককে চাই তাহলে হবে 4.2 আলোকবর্ষ, আর 41 লক্ষ কোটি কিলোমিটার দূরে রয়েছে। বুঝতে পারলে? তাহলে তারা আছে আলোকবর্ষ এটা। এবার দেখো নক্ষত্র। কাছাকাছি থাকা তারাগুলোকে কাল্পনিকভাবে যোগ করলে বিভিন্ন আকৃতি হয়। এই রকম এক একটা তারার ঝাঁককে বলে কি নক্ষত্র মণ্ডল। কাছাকাছি যদি দেখো এরকম কতগুলো তারা রয়েছে, এগুলোকে যদি আমরা একসাথে যুক্ত করি তাহলে মনে হবে কি এগুলো নক্ষত্র মণ্ডল, অর্থাৎ একটা ঝাঁক। এই সম্পর্কে কত রূপরেখা, কত রূপকথা, কল্পকাহিনী ভেবেছে মানুষ। উত্তর আকাশে 7টি উজ্জ্বল তারা আমরা যাকে বলি কি সপ্তর্ষি মণ্ডল। তাহলে উত্তর আকাশে একসাথে 7টি উজ্জ্বল তারা দেখতে পাওয়া যায়, এটাকে বলছে কি সপ্তর্ষি। সপ্ত মানে 7, আর এটাকে ভাঙলে হবে সপ্ত ঋষি মণ্ডল, অর্থাৎ সপ্তর্ষি মণ্ডল। আকাশের অন্যদিকে ইংরেজি এম অক্ষরের মতন আছে, তাকে বলা হয় কি ক্যাসিওপিয়া। আর ক্রুশ চিহ্নের মতো বক মণ্ডল আর অপূর্ব সুন্দর নক্ষত্রপুঞ্জ কালপুরুষকেও কল্পনা করা হয়েছে পুরা কাহিনীর এক সাহসী শিকারী রূপে। তাহলে দেখো এই সপ্তর্ষি মণ্ডল, বক মণ্ডল, কালপুরুষ, ক্যাসিওপিয়া এগুলো কিন্তু সবই মানুষের কল্পনা করা। ঠিক আছে, এক জায়গায় এক ঝাঁক তারা দেখলে সেটাকে মানুষ কল্পনা করে নেয়। দেখো যেটা এখানে যেমন তারাগুলো রয়েছে এটাকে কল্পনা করেছে এরকম এরকম দিয়ে, এটা একটা বকের মতন, মনে হচ্ছে বক উড়ে যাচ্ছে, তাই জন্য এটাকে নাম দিয়েছে কি বক মণ্ডল। ঠিক আছে, তাহলে আজকে তোমাদের এইটুকুনি থাকলো। পরের দিন নেক্সট ক্লাসে এরপর থেকে আমরা আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।